আমরা হচ্ছে গত ক্লাসে স্থির তরঙ্গ দেখছি, স্থির তরঙ্গ, স্থির তরঙ্গের রাশিমালা এগুলো দেখছি। তো রিলেটেড কিছু অঙ্ক আমাদের করতে হবে। তোলো, অঙ্কটা তোলো। একটা, দুইটা, তিনটা। এখানে তিনটা তরঙ্গ আছে, তিনটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। দেখো একটা একটা এভাবে মিলাইলেই কিন্তু হবে। একটা, তারপরে এখান থেকে দেখো এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তিনটা তাকাইলেই হবে। তো এই চিত্রটা দেওয়া আছে এবং বলা আছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। বলছে একটি তরঙ্গ তার প্রতিফলিত তরঙ্গের সাথে 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 নিম্নরূপ স্থির তরঙ্গ তৈরি করলে, মানে এরূপ স্থির তরঙ্গ তৈরি করলে, এরূপ স্থির তরঙ্গ তৈরি করলে এরূপ স্থির তরঙ্গ তৈরি করলে মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বলা আছে। দেখো, একটি তরঙ্গ তার প্রতিফলিত তরঙ্গের সাথে এরূপ স্থির তরঙ্গ তৈরি করলে মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এটা একটা স্থির তরঙ্গ তৈরি হয়েছে, এখান থেকে আমাদের এই যে মূল তরঙ্গ, সেই মূল তরঙ্গের দুইটা মূল তরঙ্গ মিলে স্থির তরঙ্গ তৈরি করছে না? তো মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কত সেটা নির্ণয় করতে হবে। ওরা আগেই দেখছি, কিন্তু এর আগের ক্লাসে দেখছি যে দুইটা তরঙ্গ তৈরি হয়, আর স্থির তরঙ্গ তৈরি হয় দুইটা অগ্রগামী তরঙ্গের সমন্বয়ে। যে দুইটা অগ্রগামী তরঙ্গ একটা সামনের দিকে যদি যায়, অন্যটা কি হইতে হবে? পরস্পর বিপরীত দিক থেকে আসতে হবে। তাদের দশা পার্থক্য থাকে 180 ডিগ্রি, তাই না? তো এই ক্ষেত্রে দেখো, আমাদের মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা কি জানি সুস্পন্দ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সুস্পন্দ বিন্দুদ্বয় এবং নিষ্পন্দ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিষ্পন্দ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু ছিল λ/2। সুস্পন্দ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বও ছিল λ/2, বাট সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ছিল λ/4। বুঝছো? তো কথা হচ্ছে এখানে নিষ্পন্দ বিন্দুগুলো কোনগুলা দেখি বলো তো। নিষ্পন্দ বিন্দু ক্লাস একটু দেখে আসা লাগবে, না পড়ে আসলে হবে? না পড়ে আসলে তো কোনো লাভ নাই। এর আগের ক্লাসে তো সব বুঝাইছি, নিষ্পন্দ বিন্দু কোনটা, সুস্পন্দ বিন্দু কোনটা। সুস্পন্দ বিন্দু মানে যার বিস্তার সবচেয়ে বেশি। এই যে এইগুলা, এখানে বিস্তার সবচেয়ে বেশি না? দেখো তো,
এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, আর নিষ্পন্দ বিন্দু হচ্ছে যার বিস্তার 0। এই যে এগুলো হচ্ছে নিষ্পন্দ বিন্দু। খাতায় যদি খুলে না দেখো তাহলে কেমনে হবে? দেখো তো এখানে কোনো বিস্তার আছে? এই জায়গাগুলোতে কিন্তু কোনো বিস্তার নাই। অর্থাৎ এগুলো হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এগুলো হলো নিষ্পন্দ বিন্দু। তো বলছিলাম যে নিষ্পন্দ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। এখানে কয়টা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আছে দেখো তো। এইটা হচ্ছে λ/2, অর্থাৎ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না, তাই কিনা? নিষ্পন্দ বিন্দু আছে 7টা, বাট নিষ্পন্দ বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব আমরা কি বলছিলাম? λ/2। তাহলে এখানে দেখো একটা λ/2, দুইটা λ/2, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা λ/2। তাহলে 6টা λ/2 এর দূরত্ব হলো 200 সেন্টিমিটার। শর্ত মতে লেখো অ্যান্সার। শর্ত মতে 6 λ/2 সমান সমান 200। তাহলে দেখো ল্যামডা সমান সমান আসবে 200/3, এত সেন্টিমিটার। এভাবেই রাখতে পারো। এগুলো এমসিকিউ আসতে পারে, গ নম্বরেও আসতে পারে। দেখো স্থির তরঙ্গ দেওয়া আছে, আবার বলি স্থির তরঙ্গ দেওয়া আছে। স্থির তরঙ্গের আমরা জানি দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। তাহলে এখানে আমাদের নিষ্পন্দ বিন্দু কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। 7টা নিষ্পন্দ বিন্দু আছে। এখন আমরা জানি দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব হচ্ছে λ/2, এটা হচ্ছে λ/2। তার মানে দুইটা গেল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6টা λ/2 মিলে আমাদের মোট দূরত্ব কত? 200 সেন্টিমিটার। তাহলে ল্যামডার মান কত আমরা বের করতে পারতেছি। আর এই ল্যামডাটা কোন ল্যামডা? এই ল্যামডা হচ্ছে এই যে মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য না? হলো মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক লেখো। লেখো কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে, কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গ, কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গ স্থির তরঙ্গের কম্পাঙ্ক, কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 480 হার্টজ, মানে 480 হার্টজ। 480 হার্টজ। কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক 480 হার্টজ। তরঙ্গ স্থিত পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। তরঙ্গ স্থিত মানে তরঙ্গের উপরে স্থিত। তরঙ্গ স্থিত পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। নিষ্পন্দ বিন্দু মানে যার বিস্তার কত? 0। সুস্পন্দ বিন্দু মানে যার বিস্তার সর্বোচ্চ। তাহলে তরঙ্গস্থিত পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 0.346 মিটার। 0.346 মিটার। মাধ্যমে তরঙ্গ বেগ কত? মাধ্যমের তরঙ্গ বেগ কত? মাধ্যমে তরঙ্গ বেগ কত? তো এখানে কি দেওয়া আছে দেখো তো। নতুন সৃষ্ট যে স্থির তরঙ্গ তার কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কম্পাঙ্ক এফ সমান সমান কত? 480 হার্টজ, 480 হার্টজ। আচ্ছা, আবার দেখো বলা আছে তরঙ্গের পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/2 না? দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব খাতা কিন্তু দেখে আসা লাগবে।
খাতা যেরকম সেরকম রেখে দিলে কিন্তু কোনো কাজই হবে না। দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। আসার আগে 10 মিনিট দেখে আসলেই যথেষ্ট। λ/2 এটার মান দেওয়া আছে কত দেখো তো, 0.346, 0.346 এটা দেওয়া আছে। অতএব ল্যামডা সমান সমান কত, 0.346 ইন্টু 2 ইন্টু 2, এটা কত আসে? তরঙ্গের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। অতএব মাধ্যমের বেগ বি সমান সমান কি হবে, এফ ল্যামডা। তাহলে এফ এর মান হচ্ছে 480 হার্টজ, ল্যামডার মান হচ্ছে 0.346 ইন্টু 2, একেবারে করো। ভি সমান সমান কত আসবে, ভি সমান সমান কত আসে দেখো, ভি সমান সমান কত আসে, কোনটা? তরঙ্গের বেগ তো কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট। কোনটা? মাধ্যমের এটা। হ্যাঁ মাধ্যম তরঙ্গ তো বলছে। কত আসে, কত আসে? ও বের করো, হ্যাঁ ক্যালকুলেটর, ক্যালকুলেটর আনবা তো। তিনশো 332.16 এত মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা হলো মাধ্যমে তরঙ্গ বেগ, মাধ্যমে তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ কি বলছিলাম, সেম থাকে না? তরঙ্গের বেগ কিন্তু সেম, বাট বলছিলাম যে তরঙ্গের উপস্থিত কণার বেগ আলাদা আলাদা, তাই কিনা? যে কোনো তরঙ্গের কণার বেগ হবে আলাদা আলাদা, কারণ কণার বেগ নির্ভর করে এক্স এর উপরে। ভি সমান সমান ওমেগা রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, পড়ছো না? আর এগুলো তো সবগুলো এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন গতিপ্রাপ্ত, তাই না? মূল তরঙ্গে যে কোনো একটা তরঙ্গ না মূল তরঙ্গ? মূল মূল তরঙ্গ মানে সোর্সের উপরে যে তরঙ্গ তরঙ্গ বিন্দু আছে সেটার কথা বলতেছো কিনা? সেগুলো পরে বলি, পরে বলি, আগে শেষ করি, তারপরে তোমার হচ্ছে যত কোশ্চেন আছে একটা সময় দিব, ওই সময়ের ভিতর করবো, বুঝছো? তাছাড়া আগানো যায় না, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা এখন লেখো y সমান সমান 15 sin twice pi by 6 twice pi by 6 100t minus x, এটা দেওয়া আছে। প্রথম কোশ্চেন, তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গ নির্ণয় করো। তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গ নির্ণয় করো। লব্ধি তরঙ্গ নির্ণয় করো। নেক্সট কোশ্চেন হচ্ছে, উদ্দীপকে x সমান সমান π/2, x সমান সমান π/2 না সরি λ/2, λ/2 দূরত্বে y এর জন্য একটি লেখচিত্র।
y এর জন্য একটি লেখচিত্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। উপস্থাপন করো যেখানে টি হলো 0, টি হলো 0, t/4, t/2, 3t/4 এবং t। দেখো বলতেছে তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গ নির্ণয় করো, এবং খ নম্বরে বলছে উদ্দীপকে x = λ/2 দূরত্বে y এর জন্য একটি লেখচিত্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। তুলছো? এটা তোলা হয়ে গেলে দেখো প্রথমেই বলছে তরঙ্গ প্রতিফলনের কারণে সৃষ্ট লব্ধি তরঙ্গ নির্ণয় করতে। আচ্ছা, তরঙ্গের প্রতিফলন মানে কি বুঝাচ্ছে? এর আগের কোশ্চেনেই কিন্তু ছিল। প্রতিফলন মানে ধরো একটা উপরের দিকে একটা নিচের দিকে, এটা কি প্রতিফলন না? তো যদি তুমি ধরো সাপোজ এটা নিলাম, এটা নিলাম, দেখো তো যদি এটা একটা তল হয় বা আয়না হয়, উপরের অংশের প্রতিফলন কি নিচের অংশ না? কথা কি বুঝছো কিনা? তো এটাই বোঝানো হচ্ছে যে যদি দুইটা তরঙ্গ প্রতিফলনের মাধ্যমে একটা লব্ধি তরঙ্গ তৈরি করে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে স্থির তরঙ্গ তৈরি করার কথা। বুঝছো? তাহলে স্থির তরঙ্গের ক্ষেত্রে y1 = আমরা কি লিখতে পারবো? 15 sin 2π/6 100t - x। তাহলে y2 কত হবে দেখি বলো তো? এটাই হবে জাস্ট মাঝখানে প্লাস vt - x দেখতেছো, এই যে 100t - x দেখতেছো, এখানে ওটা হয়ে যাবে প্লাস 2π/6 100t + x। তাহলে লব্ধি তরঙ্গ হবে y = y1 + y2, y1 + y2। তো y1 এর যে ইকুয়েশন সেটা হচ্ছে 15 sin 2π/6 100t - x প্লাস y2 এর ইকুয়েশনে দেখো 15 sin 2π/6 100t + x। এটা এখন এই যে একই সূত্র আমাদের বসাইতে হবে sin c + sin d এর সূত্র। তাহলে 15 যদি আমরা কমন নেই, তাহলে sin c + sin d এর সূত্র হচ্ছে 2 sin c + d/2 cos c - d/2। তাহলে 2 sin, এই যে 2π/6 এটা কমন থাকলো, c + d/2 অর্থাৎ এটা প্লাস এটা d/2, তাহলে কত আসে? 100t - x + 100t + x ডিভাইডেড বাই 2 cos c - d d/2। 2π/6 এটা তো কমন থাকবে, c - d মানে কি 100t - x - 100t - x ডিভাইডেড বাই 2, এইটা। এখন দেখো এখানে এই যে x, এই যে x কেটে যাচ্ছে, আবার এখানে দেখো এই যে 100t, এই 100t কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে 15 × 30 30 sin 2π/6 200t ডিভাইড বাই 2, তার মানে কত? 100t না? 100t 100t cos 2π/6
ওখানে দেখো -2x/2 তার মানে শুধু এক্স, শুধু এক্স না? তো cos মাইনাস থিটা মানে কি শুধু cos থিটা লেখা যায় না? cos মাইনাস এক্স কে তুমি শুধুমাত্র এখানে এক্স লিখতে পারবা। বুঝছো? তাহলে লব্ধি তরঙ্গ y হচ্ছে আমাদের এইটা অ্যান্সার লিখলেই হয়ে যাবে, সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এটা হলো লব্ধি তরঙ্গ y। লব্ধি তরঙ্গের সমীকরণ। তো তুমি এটাকে চাইলে মডিফাই করতে পারো কিভাবে? y সমান সমান a r সাইন টয়েস পাই বাই 6 100t। এখন এই যে এ আর বলতে কি বোঝানো হয়? এ আর বলতে এই যে বলছিলাম যে সাইনের পরের অংশ বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো হচ্ছে বিস্তারের অংশ। তাহলে 30 cos টয়েস পাই বাই 6 ইন্টু এক্স, এটা হচ্ছে এ আর এর অংশ। 30 cos টয়েস পাই বাই 6 ইন্টু এক্স, এটা হচ্ছে এ আর। বুঝছো? অর্থাৎ লব্ধি বিস্তার। লব্ধি বিস্তার এবং লব্ধি বিস্তার এক্স এর উপরে কিন্তু ডিপেন্ড করতো, আমরা দেখছি তাই না? এক্স এর উপরে ডিপেন্ড করতো। লব্ধি বিস্তার এক্স এর উপরে ডিপেন্ড করতো। এজন্যই কিন্তু সংজ্ঞা দিছিলাম এইভাবে যে স্থির তরঙ্গ হচ্ছে এমন একটি তরঙ্গ, দুইটা তরঙ্গের উপরিপতনের ফলে সৃষ্ট এমন একটি তরঙ্গ যেখানে প্রত্যেকটি কণার বিস্তার আলাদা আলাদা। তাই বলছিলাম না? আলাদা আলাদা হওয়ার কারণ আছে, কারণ এক্স এর বিভিন্ন মানের জন্য এ এর মান আলাদা আলাদা হয়ে যাবে, তারপরে বিস্তারও আলাদা আলাদা। এটা হচ্ছে বিষয়। এই কথাগুলো কিন্তু খুব জরুরি, কারণ সবগুলাই তোমার মনে হবে কাছাকাছি, খুবই কাছাকাছি, সংজ্ঞাগুলো খুব কাছাকাছি মনে হবে, বাট সংজ্ঞা কিন্তু এক না। বিটের ক্ষেত্রেও আবার দেখবা, বুঝছো? বিটের ক্ষেত্রেও দেখবা সংজ্ঞা কত কাছাকাছি হইতে পারে, বাট বিষয়গুলো এক না। পরের কোশ্চেনে কি বলছে দেখো। পরের কোশ্চেনে বলছে উদ্দীপকে x সমান সমান λ/2 দূরত্বে y এর জন্য একটি লেখচিত্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো যেখানে t সমান সমান 0, t/4, t/2, 3t/4 এবং t। তো আমরা দেখো খ নাম্বার দাও, খ নাম্বার দিয়ে লেখো লব্ধি তরঙ্গ লব্ধি তরঙ্গ y সমান সমান আমরা কি জানতাম, এর আগের ক্লাসে কিন্তু দেখাইছি। লব্ধি তরঙ্গ y সমান সমান আমরা জানতাম 2a। আমরা হচ্ছে সাধারণ ইকুয়েশন নিয়ে কাজ করব, এই ইকুয়েশন নিয়ে কাজ করব না, বুঝছো? সাধারণ ইকুয়েশন নিয়ে কাজ করে লাস্টে জাস্ট খালি এখান থেকে ইনফরমেশন আউট করে ইয়ে করে দিব, মানগুলো বসাই দিব। কথা কি বুঝছো? তো y সমান সমান 2a cos টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। এইটা ছিল হচ্ছে আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। দেখো এর আগের ক্লাসে কিন্তু করানো আছে এটা। 2a cos টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, কিছুক্ষণ আগেই তো করলাম। টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স ছিল, আর এখানে ছিল 100t, তার মানে বুঝতেইছো বেগ কত, 100, বি হচ্ছে 100। তো এটা হচ্ছে লব্ধি তরঙ্গ y। তো এখানে বলছে x সমান সমান λ/4 হলে y সমান সমান কত হবে? 2a cos x এর জায়গায় λ/4 বসায় দাও, টয়েস পাই বাই ল্যামডা ইন্টু λ/4 সাইন টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। এইটা তাহলে দেখো এই যে ল্যামডা, এই যে ল্যামডা কাটে, এই যে 2, এই যে 2 কাটে।
ল্যামডা বাই 2 বলা আছে, সরি ল্যামডা বাই 4 না, তাই তো বললি ল্যামডা বাই 2 বলা আছে এটা, বুঝছো? ল্যামডা বাই 2 করে নাও, তাহলে 2 2 কেটে দাও, জাস্ট খালি ওটা 2 করে নাও, 2 বলা আছে। 4 হলে কিন্তু ওটা পাই বাই 2 হয়ে যেত, তার মানে cos পাই বাই 2 এর মান 0 হয়ে যেত। হ্যাঁ কোথায়? ও এখানে ল্যামডা বাই 2 পাই না, তাহলে y সমান সমান দেখো 2a cos, এখানে থাকতেছে পাই, 2a cos পাই sin টয়েস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। তোমাদের কাজ কি নিয়ে হবে এবার? টি নিয়ে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো y এর জন্য, তার মানে y এর মান বের করতে হবে কিসের জন্য? t সমান সমান 0, t/4, t/2, 3t/4 এবং t এর জন্য। তাহলে লেখো t সমান সমান 0 সেকেন্ড হলে, t সমান সমান 0 সেকেন্ড হলে y সমান সমান 2a cos পাই sin টয়েস পাই বাই ল্যামডা। দেখো এই যে ভিটি, ভি কে কি লেখা যায়? ভি সমান সমান এফ ল্যামডা লেখা যায় না? আবার এই এফ কে কি লেখা যায়? 1/t লেখা যায় না? তাহলে আলটিমেটলি আমরা কিন্তু দেখাইছিলামও ভি সমান সমান ল্যামডা বাই টি লেখা যায়, ল্যামডা বাই টি লেখা যায়। তাহলে ভি হচ্ছে ল্যামডা বাই টি, ভি হলো ল্যামডা বাই টি। আর এখানে তুমি টি এর মান 0 বসায় দাও। ল্যামডা বাই টি করার কারণ হলো সামনে আছে টয়েস পাই বাই ল্যামডা, আমরা ভি কে ভি রাখবো না, ল্যামডার মাধ্যমে প্রকাশ করবো, বুঝছো? তো তাহলে দেখো y সমান সমান সাইন 0 ডিগ্রির মান কত? এই যে 0 ইন্টু সামথিং মানে 0 হয়ে যাবে, এটার সাথে 0 মানে 0, সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে y সমান সমান চলে আসবে 0 এত মিটার। t সমান সমান 0 সেকেন্ড হলো y এর মান আসবে 0। ভি, হ্যাঁ এটা কোনো কিছু না, জাস্ট কিন্তু এর পরের অংশে লিখবো তো, এই জন্য তোমাদের এই ধরো টি সমান সমান যখন t/4 থাকবে বা 3t/4 থাকবে তখন তো আর কেটে যাবে না, তখন কি 0 হবে? তখন তো 0 হবে না, তখন আমাদের এই যে ভিটাকে ল্যামডা বাই টি আকারে প্রকাশ করবো, এই জন্য প্রথমেই দেখাই দিলাম, বুঝছো? এই হলো বিষয়। তো টি যখন 0 বাদ দিয়ে 0 সেকেন্ডের পরে কি বলা আছে? t/4, টি যদি t/4 হয়, এই টিটা কিন্তু ছোট হাতের টি, টি সমান সমান এই যে ছোট হাতের টিতে কিন্তু বসাচ্ছি, এটা ছোট হাতের টি, টি সমান সমান t/4 সেকেন্ড হলে, টি যদি t/4 সেকেন্ড হয় তাহলে দেখো y সমান সমান 2a cos পাই sin টয়েস পাই ল্যামডা, এই যে শুধুমাত্র ভিটি টি এর জায়গায় বসে যাবে আমাদের t/4। হ্যাঁ বুঝছো, আমাদের রাশিগুলোকে সামঞ্জস্যপূর্ণ রাশি নিতে হবে, এমন না যে ভি কে আমরা ল্যামডা বাই 2 তো করতে পারবো না, যেহেতু করতে পারবো তার মানে আমরা সামঞ্জস্যপূর্ণ রাশি নিব। তাহলে দেখো এই যে ল্যামডা ল্যামডা কেটে যায়, টি টি কেটে যায়, এই যে 2, এই যে 4 কে কাটলে থাকে শুধুমাত্র 2, তখন y এর মান কত আসবে দেখো? সাইন পাই বাই 2, এখানে থাকতেছে শুধুমাত্র পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান কত? সাইন 90 এর মান 1 না? 1। আর এখানে 2a, a এর মান কত ছিল দেখো তো? 15 না? a এর মান কিন্তু 15 ছিল, তরঙ্গের যে a এর মান কত? 15 ছিল না? সমীকরণটা দেখো y সমান সমান 15 ছিল, 15 তারপরে হচ্ছে ইকুয়েশনটা ছিল, তাহলে a এর মান হচ্ছে 15, cos পাই এর মান হলো -1, এবং এই যে হচ্ছে সাইন 90 ডিগ্রি এটার মান হলো 1, তাহলে অ্যান্সার আসবে আমাদের y সমান সমান -30, y সমান সমান -30 আসবে। দেখো 2a cos পাই, পাই এর মান হচ্ছে 0 ডিগ্রির মান 1, পাই এর মান হচ্ছে -1, আর ওই যে সাইন পাই বাই 2 অর্থাৎ সাইন 90 এর মান হলো 1, তাহলে অ্যান্সার আসতেছে y সমান সমান -30 মিটার, -30 মিটার।
এখন যদি y সমান সমান t/4 গেল, এবার হচ্ছে t/2 যদি হয়, তাহলে এখানে কি করবা? জাস্ট t এর জায়গায় t/2 বসাই দিবা, টয়েস পাই বাই ল্যামডা v এর জায়গায় λ/2 আর t এর জায়গায় কত? t/2। তাহলে এইবার দেখো, এই যে t কাটে, এই যে ল্যামডা কাটে, এই যে 2 কাটে, তাহলে কি থাকে? 2 এর মান হলো আমাদের 15, cos পাই এর মান হলো -1, sin পাই এর মান কত? sin পাই এর মান কিন্তু 0, sin 0 ডিগ্রির মান 0, sin পাই মানে sin 180 ডিগ্রির মানও 0। তাহলে এইবার আসবে আমাদের y এর মান 0, এইবার আসবে y এর মান 0। তাহলে বুঝো, t যখন 0 ছিল তখন আমাদের অ্যান্সার বের হয়েছে 0, t যখন আমাদের t/4 তখন আমাদের অ্যান্সার বের হয়েছে -30, t যখন আমাদের t/2 তখন আমাদের অ্যান্সার বের হয়েছে আবার 0, t যখন 3t/4 হবে তখন অ্যান্সার বের হবে +30, বুঝছো? তাহলে লিখে নাও এটা, t যখন 3t/4 হবে বলে y সমান সমান এটা কত হবে? t এর জায়গায় শুধুমাত্র 3t/4 বসায় দাও। টয়েস পাই বাই ল্যামডাই থাকবে, এই যে ল্যামডা কাটলো, যে টি কাটলো, তাহলে দেখো কত থাকে? এই যে 2 কাটলো, তাহলে sin 3/2 পাই অর্থাৎ sin 1.5 পাই। তো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 90 গুণ 3 sin 270 ডিগ্রি। sin 270 ডিগ্রির মান কত? sin 90 এর মান 1, sin 270 ডিগ্রির মান -1, sin 270 ডিগ্রির মান -1, শুধুমাত্র এখানে -1 বসে যাবে। তাহলে অ্যান্সার আসবে দেখো 2 × 15 × -1 × -1 মানে কত? 30 মিটার। এখন টি যদি হয় টি, বড় হাতের টি, তাহলে এখানে শুধুমাত্র বসে যাবে একইভাবে কিন্তু সবগুলা টয়েস পাই বাই ল্যামডা ইন্টু λ/t ইন্টু টি এর মান হচ্ছে টি, এই টি কাটবে, এই যে ল্যামডা কাটবে, সাইন টয়েস পাই, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 180 ডিগ্রির মানও 0, সাইন 360 ডিগ্রির মানও 0, তাহলে এখানে বসে যাবে 0। তাহলে অ্যান্সার হবে আমাদের 0 মিটার, 0 মিটার। তাহলে আমাদের কাজ হয়ে গেছে, এখন জাস্ট খালি লেখচিত্র অঙ্কন করা। তাহলে লেখচিত্রে সময় বনাম সরণ লেখচিত্র অঙ্কন করতে হবে। সময় হলো টি, নিচের দিকেও দিতে হবে কারণ +30 আছে -30 আছে। তো এটা হচ্ছে 0, সময় বনাম y বনাম টি, সময় বনাম সরণ লেখচিত্র। তাহলে 0, এখানে আমাদের দুইটাই জাস্ট খালি ভাগ আছে, একটা হচ্ছে +30 উপরের দিকে, নিচে হচ্ছে -30। আর সময়ের ভিতরে আমরা নিছিলাম 0, তারপরে নিছিলাম t/4, তারপরে নিছিলাম t/2, তারপরে নিছিলাম 3t/4 এবং শেষে নিছিলাম টি নিছিলাম। তো দেখো, যখন সময় 0 ছিল তখন সরণ কত ছিল? 0 না? তখন সরণ ছিল 0। সময় যখন আমাদের t/4 তখন কত বের হয়েছে? -30 না? তখন বের হয়েছে আমাদের -30, তার মানে এইখানে এটা -30। আচ্ছা, সময় যখন t/2 তখন আমাদের বের হয়েছে কত? 0, তখন বের হয়েছে 0। আবার সময় যখন 3t/4 তখন বের হয়েছে আমাদের 30, আবার সময় যখন আমাদের t তখন বের হয়েছে 0। তাহলে এগুলোকে তুমি যদি
যোগ করে দাও, যোগ করে দাও, তাহলে কেমন হবে? এই যে এই দেখছো লেখচিত্র? লেখচিত্রটা হবে এমন। অর্থাৎ ল্যামডা যদি এক্স সমান সমান ল্যামডা বাই 2 হয় এবং টি এর মানগুলো 0, t/4, 3t/4 এবং টি যদি হয়, তাহলে আমাদের স্থির তরঙ্গের যে সময় বনাম সরণ যে লেখচিত্র হবে সেটা হচ্ছে এরকম। দেখো এটা বুঝছো কিনা? সমীকরণে শুধুমাত্র আমরা টি এর জায়গায় বিভিন্ন মান বসাইছি, একবার 0, একবার t/2, একবার t/4, এগুলো কিন্তু আমরা করছি। আমরা হচ্ছে পর্যায়বৃত্ত গতিতে এগুলো কিন্তু অনেকগুলো লেখচিত্র সলভ করাইছিলাম এইভাবে, যে টি এর বিভিন্ন মানের কারণে সময় বনাম সরণ দশা, দশা বনাম সরণ দশা, তাই না? ঠিক আছে, টাইটেল দাও বিট। বিট, বয় ঋষি ট, বিট। বিট। তো বিট কিসের ফলাফল? উপরিপাতনের ফলাফল বলছিলাম। কিন্তু উপরিপাতনের কারণে তিনটা ঘটনা ঘটে। একটা হলো ব্যতিচার, প্রথম ক্লাসেই করাইছি সেটা, তারপরে ব্যতিচারের পরে স্থির তরঙ্গ, তারপরে হলো বিট। তাহলে একটা উপরিপাতনের কারণে তিনটা ফলাফল ঘটে। এখান থেকে এমসিকিউ দিতে পারে না যে উপরিপাতনের কারণে নিচের কোনটি সম্ভব নয়? ব্যতিচার, স্থির তরঙ্গ, বিট, বাকি আরেকটা দিয়ে দিল, খেয়াল খুশির মতো একটা দিয়ে দিল, বুঝছো? এভাবেই কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়। তাহলে বিট, বিট কাকে বলে এইটা প্রথমেই আমাদের লিখতে হবে। লেখো, দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে, দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গে উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গে নির্দিষ্ট কণায়, তরঙ্গের যে কোনো কণায়, যে কোনো কণায় লিখতে পারো, যে কোনো কণায় এক এক সময়ে, এক এক সময়ে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গে, তরঙ্গে যে কোনো কণায় এক এক সময়ে এক এক বিস্তার থাকলে তাকে বিট বলে, তাকে বিট বলে। দেখো, দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গের যে কোনো কণায় এক এক সময় এক এক বিস্তার যদি থাকে তাহলে তাকে বিট বলে। স্থির তরঙ্গ এবং বিটের ভিতরে তাহলে পার্থক্যটা দেখি কেউ বলতে পারবা কিনা? স্থির তরঙ্গ এবং বিটের ভিতরে পার্থক্যটা বলো। ওখানেও তো একই বিস্তারের কথা বলছিলাম, এখানেও তো একই বিস্তারের কথা বলছি।
এক এক বিস্তার, মানে সরি, ভিন্ন ভিন্ন বিস্তারের কথা বলছিলাম, তাই না? এখানেও তো ভিন্ন ভিন্ন বিস্তারের কথাই বলছি। হ্যাঁ, ওখানে প্রত্যেকটা কণা আলাদা আলাদা বিস্তারে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। ওখানে বলছিলাম যে প্রত্যেকটা কণার বিস্তার আলাদা আলাদা। তার মানে এই না যে একটা কণা ও আলাদা আলাদা বিস্তারে ইয়ে করতেছে, ওর বিস্তার কিন্তু সেমই, ও সমান বিস্তার নিয়ে উপরে নিচে স্পন্দিত হয়। যে কোনো একটা কণা স্থির তরঙ্গের বেলায় যে কোনো একটা কণা ওর নিজের যে বিস্তার সেই বিস্তার নিয়ে ও উপরে নিচে স্পন্দিত হয়। বাট ওই কণার সাথে অন্য কণার বিস্তার মিল নাই, সমান না, আলাদা আলাদা। কিন্তু এখানে দেখো, এখানে বলছে যে কোনো কণায়, যে কোনো একটা কণায় এক এক সময়ে এক এক বিস্তার। তার মানে একটা কণাতেই বিস্তার আলাদা আলাদা। এখানে যে একটা কণা আছে, ধরো একটা কণা ধরে নিলাম, সেই একটা কণাতেই দেখা যাবে টি এর উপরে ভিত্তি করে, সময়ের উপরে ভিত্তি করে বিস্তার আলাদা আলাদা। যেখানে আমাদের স্থির তরঙ্গের ক্ষেত্রে কণার ক্ষেত্রে কিন্তু বিস্তার আলাদা আলাদা ছিল না, সমান বিস্তারে স্পন্দিত হইতো। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে যে কোনো একটা কণায় সময়ের উপর ডিপেন্ড করে বিস্তার আলাদা আলাদা হয়। বুঝছো? এইটাকে বলা হচ্ছে বিট। এখন এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তোমরা হার্টবিটের ক্ষেত্রে যখন ইসিজি করা হয়, হার্টবিট যে আমরা জানি হার্টবিট, তাই না? হার্টবিটও এক ধরনের বিট দিয়ে থাকে, তাই না? হার্ট এক ধরনের সবসময় বিট দিয়ে থাকে। কথা হচ্ছে এই বিটকে যদি তুমি একটা ইসিজি গ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাফ এ যদি তুমি স্থাপন করো, তাহলে যে রেখাটা পাওয়া যায় সেগুলো হচ্ছে এই রকম রেখা। ধরো সাপোজ এরকম। এখন আমি ধরে নিলাম আমার কণাটা এখানে আছে, আমার কণাটা এখানে আছে, তাহলে আমার কণা এই জায়গাতেই উপরে নিচে স্পন্দিত হচ্ছে। তো উপরে নিচে স্পন্দিত হচ্ছে, ঠিক আছে। তার মানে প্রথম অবস্থাতে যদি আমি আদি অবস্থা চিন্তা করি, তার মানে আমাদের কণাটা এখানে আছে, এখানে আমাদের বিস্তার হচ্ছে এতটুকু, সাম্যাবস্থা থেকে বিস্তার এতটুকু। এখন এই যে তরঙ্গ, তোমরা কি দেখো ইসিজির ক্ষেত্রে দেখো না যে এগুলো সব সামনের দিকে যায়, তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে, এভাবে দেখো না তরঙ্গটা এইভাবে সামনের দিকে যাচ্ছে। তো একটা সময় দেখা গেল আমাদের বিস্তার এখানে, তরঙ্গটা যখন সামনের দিকে যাবে তখন এই কণাটা তো ধরো এখানেই থাকবে, বাট এই যে তরঙ্গের যে অংশগুলা ওইগুলো তো সামনের দিকে যাবে। পরক্ষণে দেখা যাবে এই অংশটা এই তরঙ্গের কাছে, এই কণার কাছে চলে আসবে, তখন বিস্তার আলাদা হয়ে যাবে। আবার এইটা ধরো এক সময় এখানে চলে আসবে না, যেহেতু সামনের দিকে যাচ্ছে, পুরো তরঙ্গটাই সামনের দিকে যাচ্ছে, তখন এইটাও তো আমাদের সামনের দিকে আসবে। ধরো এই অংশটুকু যখন সামনের দিকে আসবে, তখন এই কণাটা এর উপরে থাকবে। এই কণাটা যখন এর উপরে থাকবে, তখন কণার বিস্তার কি আলাদা না? দেখো তো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি কম না? যেখানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল বেশি। আবার এমনও হবে যে এইটা দেখো, এইটা কি হবে, সামনের দিকে যাবে। তো সামনের দিকে যাওয়ার ফলে এটাও তো একসময় এখানে আসবে, তো তখন কণাটা কি হবে, এই জায়গাতে অবস্থান করবে। তারপরে আবার দেখা যাবে এইটাও ধরো এক সময় এখানে আসবে, এই জায়গাতে আসবে, তখন এই কণাটা অবস্থান করবে এইখানে। তার মানে দেখো তো এই যে একটা কণার ক্ষেত্রে সময়ের উপর ডিপেন্ড করে বিস্তার আলাদা আলাদা হচ্ছে না? সময়ের উপর ডিপেন্ড করে বিস্তার আলাদা আলাদা হচ্ছে। সময়ের সাপেক্ষে কি হবে, এই তরঙ্গটা সামনের দিকে আগাবে। তো তরঙ্গ যখন সামনের দিকে আগাবে, এই যে দেখো বিস্তার, এই কণাগুলো বিভিন্ন অবস্থানে চলে আসবে, বিস্তার আলাদা আলাদা হয়ে যাবে তখন। বুঝছো কথা? আচ্ছা, এখন বিট তৈরি করার ক্ষেত্রে আমাদের কোন কোন শর্ত অবলম্বন করতে হবে? আগেও কিন্তু আমরা দেখছি স্থির তরঙ্গের জন্য শর্ত ছিল, উপরে ব্যতিচারের জন্য আমাদের কিছু শর্ত মেনটেন করতে হয়েছে। এই চিত্রগুলো বুঝছো বেশ ভালোভাবে সিমুলেশন দিয়ে দেখানো যায়, সিমুলেশন দিয়ে দেখালে খুব ভালো হয়। তো হবে ইনশাল্লাহ, সামনে ধরো 2-3 মাস পরেই সিমুলেশন দিয়ে দেখানোর ব্যবস্থা হবে। কারণ কথা হলো দেখো, আমি যে বললাম যে বিটের জন্য কিছু শর্ত অবলম্বন করতে হবে, এই শর্তটা আগের যে ব্যতিচার এবং স্থির তরঙ্গ সৃষ্টি করছিলাম আমরা, সেই শর্তগুলো থেকে একটু আলাদা। তাহলে লেখো বিটের শর্ত। বিটের শর্ত
তো আমরা যখন ব্যতিচার ঘটনা ঘটাইছিলাম এবং স্থির তরঙ্গ যখন তৈরি করছিলাম তখন দেখছিলাম যে দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে যে ব্যতিচার বা স্থির তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেই দুইটা তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু সেম ছিল। কম্পাঙ্ক সেম থাকার কারণে আমাদের কৌণিক কম্পাঙ্ক সেম ছিল, আবার তরঙ্গ দৈর্ঘ্য সেম ছিল। কিন্তু এখানে দুইটা তরঙ্গের কম্পাঙ্ক হইতে হবে আলাদা আলাদা। হ্যাঁ, ভি সেম, অবশ্যই ভি সেম, কিন্তু এখানে কম্পাঙ্কটা হবে আলাদা। কোনটা কোনটা? মাধ্যমের ভি আলাদা আলাদা কিভাবে হয়? স্থির তরঙ্গের ক্ষেত্রে ইকুয়েশনে ভি শুধুমাত্র ছিল সাইন টয়েস পাই বাই ল্যামডা ইনটু ভিটি। হ্যাঁ, ওখানে ওখানকার ভি আর স্থির তরঙ্গের ভি তো সমান। ভিটি মাইনাস এক্স ওয়ান ছিল একটা, আর একটা ছিল ভিটি মাইনাস এক্স টু, তাই না? অথবা ভিটি মাইনাস এক্স, আরেকটা হলো ভিটি মাইনাস ভিটি প্লাস এক্স। তো এখানকার যে ভি, স্থির তরঙ্গের সৃষ্ট যে ভি, ওইটা কিন্তু সমান। তরঙ্গের বেগ সবসময় সমান, কথা কি বুঝছো? মাধ্যমে তরঙ্গের বেগ ওইটা কিন্তু সবসময় সমান হবে, জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যেতে পারে। স্থির তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, কথা কি বুঝছো? হ্যাঁ ওগুলো, হ্যাঁ ওটা তো ঠিকই আছে, ওটা তো ঠিকই আছে। ওটা আমি বলছিলাম কিসের জন্য, দুইটা তরঙ্গের ক্ষেত্রে, মানে দুইটা তরঙ্গ মিলে যে আমরা স্থির তরঙ্গ তৈরি করছি, তো সেই দুইটা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে। স্থির তরঙ্গের ক্ষেত্রে তো ওটা কম্পাঙ্ক আলাদা আলাদা হয়ে যাবে, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হয়ে যাবে, কারণ দুইটা তরঙ্গ তো উপরিপাতিত হয়ে গেল, তাই না? বিস্তারও আলাদা হয়ে যাবে, অনেক কিছু আলাদা হয়ে যাবে তখন, বুঝছো? দেখো বিটের শর্ত, বিটের ক্ষেত্রে দুটি তরঙ্গের কম্পাঙ্ক আলাদা আলাদা হবে, মানে যেই দুইটা তরঙ্গ মিলে উপরিপাতিত হবে সেই দুইটা তরঙ্গের কম্পাঙ্ক আলাদা আলাদা হবে, কম্পাঙ্ক আলাদা হবে। কম্পাঙ্ক আলাদা হওয়া মানে কি, f1 সমান f1 অসমান f2। তাহলে কম্পাঙ্ক যদি আলাদা হয় অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি আলাদা হয় অবশ্যই কৌণিক কম্পাঙ্ক আলাদা হবে। তাহলে দুটি তরঙ্গের কম্পাঙ্ক হবে আলাদা আলাদা, বাট একটা মিল আছে, সেটা হচ্ছে দুটি তরঙ্গের বিস্তার সমান হবে, বিস্তার সমান, অর্থাৎ a1 সমান সমান a2। বিটের ক্ষেত্রে জাস্ট কি ব্যতিক্রম, এখানে আমাদের কম্পাঙ্ক দুইটা অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক আলাদা আলাদা হবে। যে দুইটা অগ্রগামী তরঙ্গ মিলে বিট তৈরি করবে সেই দুইটা অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক দ্বয় আলাদা হবে। কম্পাঙ্ক দ্বয় আলাদা হওয়া মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হওয়া, আর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হওয়া মানে আমাদের কৌণিক কম্পাঙ্ক আলাদা হওয়া। কৌণিক কম্পাঙ্ক আলাদা হওয়া মানে কি, আমাদের পর্যায়কালও আলাদা হওয়া। বিস্তার কন্ডিশন, বিস্তার কিভাবে সেম হয় বলতে, এটা কন্ডিশন, মানে দুইটা সমবিস্তারের দুইটা তরঙ্গ লাগবে আমাদের, বিট, তাছাড়া বিট হবে না, তাছাড়া বিট তৈরি হবে না, বুঝছো? মানে এমন দুইটা তরঙ্গ লাগবে যেই তরঙ্গদের বিস্তার সমান কিন্তু কম্পাঙ্ক আলাদা। এই দুইটা তরঙ্গ যদি থাকে তাদের উপরিপাতনের ফলে বিট তৈরি হবে, কথা কি বুঝছো? এই হলো বিষয়। এখন যেহেতু বিট হচ্ছে তরঙ্গে দ্বয়ের উপরিপাতন, তরঙ্গ দ্বয়ের উপরিপাতনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম একটা তরঙ্গ y1 সমান সমান a sin ওমেগা টি। এই ক্ষেত্রে কিন্তু ওমেগা টিকে কি লিখতে হবে, ওমেগা 1t, কারণ আলাদা আলাদা না। যদি দুইটা সমান হইতো, কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক যদি সমান হইতো তাহলে দুইটাতেই আমি ওমেগা লিখতে পারতাম, কিন্তু কৌণিক কম্পাঙ্ক তো আলাদা আলাদা, তাহলে একটাতে ওমেগা 1 লিখতে হবে আর একটাতে ওমেগা 2 লিখতে হবে।
ওমেগা 1 টি মাইনাস টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এটা কিন্তু আমাদের একটা অগ্রগামী তরঙ্গের রাশিমালা ছিল, মনে আছে কিনা? এ সাইন ওমেগা টি মাইনাস টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, অর্থাৎ এ সাইন ওমেগা টি মাইনাস ডেল, এটাকে কিন্তু ডেল বলা যায়। ডেল সমান সমান টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স ছিল না, মানে দশা পার্থক্য। দশা পার্থক্য কিন্তু এটা। আচ্ছা, y2 সমান সমান a সাইন, এটা হবে ওমেগা 2 টি মাইনাস টয়েস পাই বাই ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা 1 আর এটা হলো ল্যামডা 2। ল্যামডাও কিন্তু আলাদা আলাদা হবে, তাই না? বিটের ক্ষেত্রে ল্যামডাও আলাদা আলাদা হবে না, দুইটা অগ্রগামী তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক আলাদা, ল্যামডাও আলাদা আলাদা। এখন লেখো মূল বিন্দুতে x সমান সমান 0-তে উপরিপাতনের ক্ষেত্রে, উপরিপাতনের জন্য, মানে আমি দেখবো যে হচ্ছে উপরিপাতনটা হচ্ছে মূল বিন্দুতে যদি হয়, মূল বিন্দুতে যদি উপরিপাতনটা হয় তাহলে কি হবে? মূল বিন্দুতে যদি উপরিপাতন হয় তাহলে x সমান সমান 0 বসে যাবে না? আমরা কি বলছিলাম? হ্যাঁ, সোর্স থেকে তোমার হচ্ছে যে কোনো কণার দূরত্বকে আমরা x দ্বারা প্রকাশ করতাম। তো এটা তো মূল বিন্দুতেই, মানে যেখানে তৈরি হচ্ছে সেখানেই, তাহলে সেখানে x এর মান কত? 0 না? টি কোথা, এই টি এর কথা বলতেছো? এই টি তো সব জায়গাতেই সমান। হ্যাঁ, টি এর মান আলাদা আলাদা, টি কিন্তু ভ্যারিয়েবল, টি কিন্তু ভ্যারিয়েবল, তাই না? অর্থাৎ বিভিন্ন টি, বুঝছো? তোমার টি এর মান হইতে পারে t/4, t/2, এই যে কিছুক্ষণ আগে তো দেখালাম, t/4 হতে পারে, 0 হইতে পারে, t/2 হইতে পারে, বুঝছো? এটা হলো ভ্যারিয়েবল। এখন মূল বিন্দুতে x সমান সমান 0-তে উপরিপাতনের জন্য y সমান সমান হবে y1 প্লাস y2, তখন y1 কে আমরা কিভাবে লিখবো? a সাইন ওমেগা টি, a সাইন ওমেগা 1 টি প্লাস y2 কে আমরা কি লিখবো? a সাইন ওমেগা 2 টি। এই যে টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স বাদ গেল কেন? কারণ এক্স এর মান 0, বলেই দিছি আমি মূল বিন্দুতে, তাহলে ওগুলো তার থাকবে না। আর উপরিপাতন মানে কি? দুইটা তরঙ্গের যোগফল, এই যে তরঙ্গ, এই তরঙ্গের যোগফল। এখন আসো, এ সাইন, এই যে ওমেগা 1 এটাকে লেখা যায় ওমেগা সমান সমান কি টয়েস পাই এফ লেখা যায় না? তাহলে ওমেগা 1 এটাকে লেখা যায় টয়েস পাই f1 টি প্লাস এ সাইন ওমেগা 2 এটাকে লেখা যায় টয়েস পাই f2 টি, এটা লেখা যায়। এখন তুমি যদি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র বসাও এ কমন নিয়ে, তাহলে যেটা আসবে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2, অর্থাৎ টয়েস পাই f1 টি প্লাস, হ্যাঁ কোন দুইটার বুঝলাম? হ্যাঁ, দুইটা তরঙ্গ তো আলাদা আলাদা তরঙ্গ, বাট আমরা উপরিপাতনটা দেখাচ্ছি কোথায়? x সমান সমান 0-তে, কথা কি বুঝছো? এই হলো বিষয়। তাহলে এখন দেখো a 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2, তো তুমি এখানে খুব সহজে করতে পারো কিভাবে? এই যে টয়েস পাই টি, দেখো তো এই দুইটা কি উভয়ের ভিতরেই আছে না? তো টয়েস পাই টি কে তুমি কমন নিতে পারো, ওই যেভাবে আমরা টয়েস পাই বাই ল্যামডাকে কমন নিতাম। তো এখানে টয়েস পাই টি যদি তুমি কমন নাও, কমন নিলাম, এখন সি প্লাস ডি ডিভাইড বাই 2 বসাও। সি প্লাস ডি ডিভাইড বাই 2 যদি বসাও তাহলে কি আসবে? f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 এটা বের হইলো। এখন cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2, এখন দেখো সি মাইনাস ডি ডিভাইড বাই 2 টয়েস পাই f1 টি মাইনাস টয়েস পাই f2 টি ডিভাইডেড বাই 2, তাহলে উপরে তুমি যদি টয়েস পাই টি কমন নাও, কমন নিতে পারো এভাবে, টয়েস পাই টি কমন নিলা, তখন আসবে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2।
f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2। বুঝছো কিনা এটা? এখন গুণ করে দাও এটা, 2a cos twice pi t into f1 minus f2 divided by 2 into sin twice pi t f1 plus f2 divided by 2। এইটা তো দেখি বলো তো এখানে বিস্তার কোনটা হবে? সাইনের পরের অংশ বাদ দিয়ে, সাইনের যে অংশটুকু আছে এটা বাদ দিয়ে যতটুকু আছে পুরাটাই কি বিস্তারের ভিতরে পড়ে না? অর্থাৎ বিস্তার কিন্তু হবে এইটা, এই পুরো অংশ আমাদের বিস্তার, আর এটা হচ্ছে আমাদের অপারেটরের অংশ। তাহলে এটাকে লেখা যায় এ আর সাইন টয়েস পাই টি f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2। এখন এ আর বলতে তার মানে কি? এ আর হচ্ছে এই যে 2a cos 2 pi t f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2। বুঝছো? তাহলে এটা লিখে নিবা, এ আর সমান সমান হলো 2a cos twice pi t into f1 minus f2 divided by 2। f1 minus f2 divided by 2 এটা। বুঝছো? তোমাকে যদি বলা হয় এভাবে যে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট বিটের কম্পাঙ্কটা কত হবে, সৃষ্ট বিটের কম্পাঙ্কটা কত হবে? দেখো তো এখানে এ আর সাইন টয়েস পাই টি, এখানে আছে f1 প্লাস f2 ডিভাইড বাই 2। তো আমরা জানি সাইন ওমেগা টি, ওমেগার ভিতরে কি থাকে? টয়েস পাই এফ না? তো টয়েস পাই এফ, এই দুইটা মিলে হচ্ছে ওমেগা। তার মানে এইটাই দেখো তো আমাদের নতুন এফ না? মানে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট কম্পাঙ্ক না এটা? দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট তরঙ্গ কিন্তু, মানে সৃষ্ট কম্পাঙ্ক কিন্তু এইটা। তাহলে বিটের কম্পাঙ্কের সূত্র কি হবে? f1 প্লাস f2 ডিভাইড বাই 2। f1 কি ছিল? একটা অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক, f2 ছিল অন্য একটা অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক, যে দুইটা অগ্রগামী তরঙ্গ মিলে বিট তৈরি করছে। তাহলে দেখো বিটের কম্পাঙ্ক f সমান সমান f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2। বিটের কম্পাঙ্ক, বিটের কম্পাঙ্ক f হবে কি? f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা হলো বিটের সাধারণ সমীকরণ, এটা হলো বিটের সাধারণ সমীকরণ। আচ্ছা, এখন তুমি যেই ক্ষেত্রে বিটের তুমি যেই বিটে ধরো বিস্তার বেশি পাবা, বিস্তার বেশি পাওয়া মানে তীব্রতা বেশি হওয়া, অর্থাৎ জোরে বিট দেওয়া। আর যেখানে বিস্তার কম হবে সেখানে হচ্ছে ছোট বিট দেওয়া, বা যেটাকে বলা হয় তুমি তীব্রতা কম পাবা। এমন কথা হলো, বেশি যদি তোমার তীব্রতা হয় বা বিস্তার যদি বেশি হয়, অথবা বলা যায় যদি বিটটা বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের এটাকে বলা হয় হচ্ছে তোমার উচ্চ শব্দ শুনতে পাই। তখন আমরা উচ্চ শব্দ শোনা মানে বিটের তীব্রতাটা বেশি, বিটের তীব্রতাটা বেশি। যেমন শব্দের ক্ষেত্রে চিন্তা করতে পারো, যখন আমরা সাউন্ড বক্সের শব্দ শুনি তখন হচ্ছে বিট তৈরি হয় না, দুইটা তোমার টিউনিক ফর্ক, এটাকে বলে টিউনিং ফর্ক, বা হচ্ছে সুরশলাকা। তুমি যদি দুইটাতে আলাদা আলাদা কম্পাঙ্কের সুরশলাকা রাখো, সেই দুইটা আলাদা আলাদা কম্পাঙ্কের সুরশলাকা বিট তৈরি করে। এখন যদি সেই বিটের বিস্তার বেশি হয় তার মানে তুমি উচ্চ শব্দ শুনতে পারবা, আর যদি বিস্তার কম হয় তার মানে তুমি, এটাকে বলা হয় তোমার নিঃশব্দ, নিঃশব্দ শুনতে পারো, কোনো শব্দই শুনতে পারবে না, এটাকে বলে নিঃশব্দ অবস্থা। হ্যাঁ, আমাদের কাজ করতে হবে এইটা নিয়ে, বিস্তার, বিস্তার নিয়ে কাজ করতে হবে। তাহলে উচ্চ শব্দ শুনবো কখন আমরা? দেখো উচ্চ শব্দ শোনার ক্ষেত্রে
উচ্চ শব্দ শোনার ক্ষেত্রে, উচ্চ শব্দ শোনার ক্ষেত্রে এই যে এ আর দেখতেছো, এ আর, এটার মান কত হবে? +-2a, +-2a। এটা কিন্তু আর বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে তোমাদের ব্যতিচারেও ছিল, স্থির তরঙ্গেও ছিল। সর্বোচ্চ বিস্তার +-2a। তাহলে এ আর এর মান হলো 2a cos twice pi t f1 minus f2 divided by 2 সমান সমান +-2a। তো দেখো এই যে 2a, এই যে 2a কাটে, তো cos 2 pi t f1 minus f2 divided by 2 সমান সমান +-1। cos কত ডিগ্রি এর মান 1, cos 0 ডিগ্রি এর মান 1, 180 ডিগ্রির মান -1, এইভাবে চলতে থাকবে। তাহলে cos 0, cos 180, তারপরে হচ্ছে তোমার cos 0, তার মানে 180 কে কি লেখা যায়? পাই। cos 2 পাই, এইভাবে ডট 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 cos n পাই, cos n পাই। স্থির তরঙ্গের বেলায় তোমরা যেটা হচ্ছে পড়ছিল সুস্পন্দ বিন্দু, এখানে হচ্ছে এটা হলো উচ্চ শব্দ। আর স্থির তরঙ্গের বেলায় তোমরা যেটা পড়ছিল হচ্ছে নিস্পন্দ বিন্দু, এটা হচ্ছে নিঃশব্দ। সিমিলার কিন্তু। তাহলে এখান থেকে লিখতে পারবা cos twice pi t f1 minus f2 divided by 2 সমান সমান cos n পাই। তো দেখো এই যে আমাদের পাই, পাই কাটে, cos cos কাটে, 2 এখানে কাটে, t সমান সমান কত আসে দেখো তো? t সমান সমান আসে n divided by f1 minus f2। t সমান সমান আসে n divided by f1 minus f2। এইটা একটু বোঝা লাগবে। দেখো যদি এই cos প্রথমটা একটু দেখো, যদি 0 0 এই cos cos কেটে দিতাম, তাহলে t এর মান কিন্তু আসতো 0 divided by f1 minus f2। কথা কি বুঝছো কিনা? যদি আমি 0 ধরতাম তাহলে t এর মান আসতো 0 divided by f1 minus f2। এখন যদি পাই ধরতাম তখন t এর মান আসতো 1 divided by f1 minus f2। যদি 2 পাই ধরতাম তাহলে অ্যান্সার আসতো আমাদের কত? 2 divided by f1 minus f2। এখন কথা হচ্ছে দেখো, তুমি যখন 0 divided by f1 minus f2 ধরছো, সেটা মানে কি? তুমি প্রথম উচ্চ শব্দ কখন শুনতে পারছো? প্রথম উচ্চ শব্দ শোনার ক্ষেত্রে দেখো তো n এর মান এখানে 0 না? প্রথম উচ্চ শব্দ শোনার ক্ষেত্রে n এর মান কিন্তু 0, কারণ তুমি যে দেখো এখানে n divided by f1 minus f2 বসাইছো। তুমি যখন 0 নিতা, 0 divided by f1 minus f2 হয়ে যেত কিন্তু প্রথম শব্দের ক্ষেত্রে। তাহলে প্রথম শব্দের ক্ষেত্রে তুমি t এর মান পাইতে 0। কথা হলো? তাহলে প্রথম শব্দের ক্ষেত্রে t এর মান 0, n এর মান তো অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে 0। প্রথম শব্দের ক্ষেত্রে n এর মান 0, দ্বিতীয় শব্দের ক্ষেত্রে হয় n এর মান 1, তৃতীয় শব্দের ক্ষেত্রে n এর মান হয় 2, চতুর্থ শব্দের ক্ষেত্রে n এর মান 3। তার মানে তোমাকে যদি বলা হয় এভাবে যে কোনো বিটে ষষ্ঠতম শব্দ কখন শোনা যাবে, তখন তুমি n এর মান কত বসাবা? 5 বসাবা। কথা কি বুঝছো? এটা কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো? যে বিটের ক্ষেত্রে ষষ্ঠতম শব্দ কখন শুনতে পারবা, তখন n এর মান তোমাকে বসাইতে হবে কত? 5। বুঝছো? এটা মনে রাখবা। তাহলে n এর মান এটা লিখে নিতে পারো, n সমান সমান তম শব্দ -1। তম শব্দ -1। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। নিঃশব্দ বাদ ছিল, নিঃশব্দটা সমস্যা